আমার এই অনলাইন স্কুলে লাইভ ক্লাসে যারা যুক্ত হয়েছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন আমার সাথে তারা প্লিজ পেজটি শেয়ার করে দিন, কারণ আমাদের টার্গেট গ্রুপ হচ্ছে মাধ্যমিকের শিক্ষার্থী, অর্থাৎ নবম শ্রেণীর শিক্ষার্থীর সাথে আজকে আমি ক্লাস নিচ্ছি। তো শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, তোমরা আজকে যারা ঘরে বসে আছো, স্কুলে যেতে পারছো না, নিশ্চয়ই মন খারাপ। সাথে আমরা আছি তোমাদের পাঠে কিছুটা সহায়তা করার জন্য। আর জানো তো, আমরা সবাই সামাজিক জীব, তো এই মুহূর্তে বেশি প্রয়োজন পারিবারিক জীব হওয়ার জন্য। পরিবারে মা আছে, বাবা আছে, তাদেরকে একটু সহযোগিতা করবে, তাদের পাশে একটু সময় দেবে। এখান থেকে তোমাদের মা বাবার যে একটা হেল্প হচ্ছে বা হবে, এই শিক্ষাটা ভবিষ্যৎ জীবনে তোমাদের খুব কাজে আসবে আমি মনে করি। কাজেই পরিবারের সাথে সময় কাটাও, আমাদের সাথে সময় কাটাও। তো এভাবে আমাদের পাঠ ধীরে ধীরে এগিয়ে যাবে। সবার জন্য শুভকামনা রইল। তো বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি বোর্ডে একটা গুণ আছে 111, গুণ 111 নিশ্চয়ই করতে পারছো। তো এটা কত হবে রেজাল্ট? এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা যদি এবার চিন্তা করি 1 3 4 5, তাহলে কত হবে? একটা ধাঁধা, এটা রেজাল্ট কি আসবে চট করে বলতে পারি। 1 2 3 4 5, তার মানে কি 1 2 3 4 5 4 3 2 1। কেমন লাগলো? হ্যাঁ, এভাবে গণিতের অনেক মজা আছে। তোমরা গণিতের সাথে থাকো, গণিতকে যদি পছন্দ করো, গণিতের অনেক মজা তোমরা পেয়ে যাবে। তো ঠিক আছে, চলেও আজকে তুমি তোমাদের পাঠে চলে যাচ্ছি। আমি আজকে তোমাদের সাথে নবম শ্রেণীর 4র্থ অধ্যায় নিয়ে কাজ করব, গণিত বিষয়ের সূচক। তোমরা জানো সূচক। আচ্ছা, তোমরা তো 3 × 3 আমরা সবাই জানি 9। এটাকে কিভাবে লেখা যায়? আর এখানে 1 আছে, পাওয়ার 1 আছে, এটা তোমরা ক্লাস 6 থেকে ধারণাটা পেয়েছো। যখন দুটো সমজাতীয় রাশি থাকে, তার পাওয়ার যত থাকে সেটা আমরা এইভাবে লিখতে পারি। অর্থাৎ আমার এখানে রেজাল্ট আসছে 9, তাহলে আমরা এটাকে 9 হিসেবে লিখতে পারি। তাহলে চলো বন্ধুরা দেখে নেই, এখানে 1 আর এখানে 1 কি হয়েছে। এটা কি করলে আমার এই 2 পাওয়া যাচ্ছে? তাহলে এই 1 আর এই 1 যোগ হচ্ছে। এখন শিক্ষার্থী বন্ধুরা, এই সূচক অধ্যায়ের কিছু রুলস আছে। এই রুলস গুলো যদি আমরা ভালো করে জানতে পারি, তাহলে গণিতটা কিন্তু সহজ হয়ে যাবে। এই সূচক অধ্যায়ে তোমাদের এখন নবম শ্রেণীতে তোমরা আছো, তোমাদের এই পাঠে এটা সিলেবাসে সবারই কম বেশি থাকবে, আশা করছি সবারই থাকবে। তো এখানে এই চ্যাপ্টারের যে কিছু অঙ্ক আছে, এই রুলস গুলো যদি আমরা ভালো বুঝতে পারি, তাহলে আমি মনে করছি যে তোমাদের এই অঙ্কগুলো সহজ হয়ে যাবে। আমরা একটু রুলস গুলোর দিকে দেখি। এখান থেকে আমরা একটা রুলস তৈরি করতে পারি। লক্ষ্য করো, আমরা যদি বেস বলা হয়, এটাকে বলা হয় বেস। বেস এটাকে যদি আমরা চিন্তা করি a, আরেকটা a যদি গুণ করি, এটার পাওয়ার যদি আমি এবার m চিন্তা করি, এটার যদি n চিন্তা করি, তাহলে এটার রেজাল্ট কি আসবে? আমি বলেছিলাম যে এটা যদি আমরা যোগ করি, তাহলে কি হবে? এর পাওয়ার হবে m প্লাস n, অর্থাৎ এইটা আর এটা যোগ হয়ে এই 2 হয়েছে। তোমরা ক্লাস 6 এই ধারণাটা পেয়েছো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটো সংখ্যা যদি আমরা গুণ করি, এখানে a এর একটা ভূমিকা আছে। জানো তো, এটা একটা পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা হবে। এর পাওয়ার যেটা আছে সেটা বিভিন্ন রকম হতে পারে। এটা ধনাত্মক হতে পারে, এটা ঋণাত্মক হতে পারে, এটা ভগ্নাংশও হতে পারে। তো তোমাদের চ্যাপ্টারে, তোমাদের বইয়ে এখানে ধনাত্মক এবং কিছু ঋণাত্মক সংখ্যা নিয়ে কিছু অঙ্ক আছে।
তো আমরা যদি এই দুটো রাশির বেস যদি এক হয় তাহলে পাওয়ার দুটো আমরা যোগ করে দেব। এবার চলো বন্ধুরা দেখি যে এরকম ঘটনা তোমরা অনেক করেছো। ধরো 3 এর পাওয়ার 4, এখানে 3 এর পাওয়ার 2। কি করেছো? এর মানে কি? এর মানে হচ্ছে 3 এখানে কয়টা? 4 আছে, তাহলে 1 2 3 4। এখানে কয়টা? 1 2 2 দুটো। তাহলে দেখো একটা একটা দুটো যদি কাটা যায় থাকছে কয়টা? 3 into 3, that means 1 1 2। তাহলে কি ঘটনা ঘটলো যে আমার রেজাল্ট আসছে এখানে 2? আমরা তো এই বিষয়টা জানি। এখন তাহলে এটা কি ঘটনা ঘটলো এখানে? এখানে পাওয়ার দুটোর মধ্যে এগুলোকে পাওয়ার বলা হয় আর এই দুটোকে বলা হয় বেস বা ভিত্তি। এই ভিত্তিকে যদি আমরা ঠিক রাখি তাহলে এই পাওয়ারটা কি হবে? এখানে কি হয়ে গেল? কমে গেল, হ্রাস পেল। তাহলে কি হলে এই 2 হয়? এটা নিশ্চয়ই ধরতে পেরেছো, বিয়োগ। তাহলে আমরা যদি একটা সূত্র দাঁড় করাই যে m আর যদি ভাগ চিহ্ন আছে এখানে, আমরা এটাকে যদি এইভাবে লিখি তাহলে এটাও ভাগ বোঝাচ্ছে, তাহলে হবে কি? এর পাওয়ার m মাইনাস n। তাহলে এই ধারণা থেকে আমরা কিন্তু এটা পেয়ে গেলাম। এবার লক্ষ্য করো আরেকটা বন্ধুরা, আমরা যদি দেখি যে 3 কে বেস ধরলাম, এর উপর 2 আছে, তার উপর আবার 3 আছে। তোমরা এই ধরনের অঙ্ক মান নির্ণয় করেছো, 7 এ করেছো, 8 এ করেছো। এখন যেমন তোমরা করেছো যে x স্কয়ার তার উপরে আবার স্কয়ার, এরকম করেছো। এটা ছিল x টু দি পাওয়ার 4, এটাকে ভেঙে এভাবে লিখেছো, লিখে তোমরা কাজ করেছো। এই যে ভিতরে দুটো স্কয়ার দেওয়া হলো, এখানে পাওয়ার যদি এভাবে থাকে তাহলে এদের সাথে এদের কি সম্পর্ক? দুটোই তো পাওয়ার। এই পাওয়ার দুটোর কি সম্পর্ক হতে পারে? তাহলে দেখো এই পাওয়ার আর এই পাওয়ার এটা গুণ হচ্ছে, গুণ হয়ে সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। এটাকে আমরা সূচকের মাধ্যমে প্রকাশ করছি। আজকের আমাদের আলোচনা হচ্ছে সেই সূচক। তো কাজেই এই সূচক দুটো এখানে গুণ হয়ে যাবে। তাহলে আমাদের কি রুলস হবে? এখানে এর পাওয়ার যদি m হয়, এর পাওয়ার যদি n হয়, আমরা বলছিলাম যে এটা তাহলে গুণ হয়ে যাবে। তাহলে a টু দি পাওয়ার কি হবে? m n। এবার আমরা এখানে 3টা রুলস দেখলাম, আরো আছে। আমরা এবার দেখে নেই যে যদি কোনো সংখ্যার পাওয়ার যদি এমন হয় যে এর পাওয়ার, মনে করো 3 এর পাওয়ার 0 হয়ে গেল, এখন কি হবে? তাহলে কোনো সার্থক অঙ্কের পাওয়ার যদি 0 হয়ে যায় তাহলে রেজাল্ট কি হবে? শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইয়ে এটার রেজাল্ট আছে 1। এখন কিভাবে হলো 1? এটা তো একটা আশ্চর্যের বিষয়। 3 এর পাওয়ার 0, 3 কোথায়, 0 কোথায়, হয়ে গেল 1। তো চলো আমরা এটার একটা ব্যাখ্যা দেখি। আচ্ছা, যদি এমনটা হতো 3 এর পাওয়ার 2, 3 এর পাওয়ার 2, আমরা 3 কে একই সংখ্যা দিয়ে ভাগ করছি। আচ্ছা, এর আগে যদি আমরা একটু দেখি তো 3 এর পাওয়ার কি ছিল? আমরা বলেছিলাম ভাগের বেলায় হয় বিয়োগ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? 3 এর পাওয়ার 2 মাইনাস 2। তাহলে এর আগে আমরা কি দেখতে পাচ্ছি? 3 এর পাওয়ার ছিল 0। অর্থাৎ 3 এর পাওয়ার 0, অর্থাৎ আমরা যদি এইভাবে চিন্তা করি, আবার যদি এইভাবে চিন্তা করি যে 3 এর পাওয়ার হচ্ছে m, এখানেও 3 এর পাওয়ার হচ্ছে মাইনাস m দিই আমরা, মাইনাস m। তাহলে কি দেখতে পাচ্ছি? m থেকে m বিয়োগ করলে 0 হয়। এবার 3 এর পাওয়ার m আর মাইনাস মানে হচ্ছে ভাগ। তাহলে আমরা যদি এটা 3 এর পাওয়ার আবার m নিয়ে নেই তাহলে কি দেখতে পাচ্ছি? একই সংখ্যা দিয়ে যদি ভাগ করি রেজাল্ট আসছে 1, দ্যাট মিন্স 1।
তাহলে এইভাবে আমরা দেখাতে পারছি। অর্থাৎ কোন সংখ্যার পাওয়ার যদি 0 হয়ে যায়, 0 কখন হয়? যখন কোন সংখ্যা থেকে আরেকটা সংখ্যা সেম সংখ্যা বিয়োগ করি, তাহলে এখানে 0 হয়ে যাচ্ছে। তা মাইনাস থাকা মানেই হচ্ছে, আমরা দেখেছিলাম যে মাইনাস থাকা মানেই হচ্ছে ভাগ। তাহলে এটাকে আমরা ভাগের আকারে লিখতে পারি। একই সংখ্যা যেহেতু, সুতরাং একটা সংখ্যা দিয়ে একটা সংখ্যাকে ভাগও করতে পারি। ভাগ করলে সেটা হয় 1, দ্যাট মিন্স এখানে আসছে 1। তোমাদের এখানে আরো কিউরিওসিটি থাকতে পারে যে এখানে আমাদের একটা সংখ্যা আছে, এই সার্থক সংখ্যা যার পাওয়ার হচ্ছে 0, কিন্তু এখানে আরো যে কোনো সংখ্যায় যদি আমি বসাই, অর্থাৎ আমি যদি এখানে 10 বসাই, তার পাওয়ার 0, তাহলে রেজাল্ট কি আসবে? ওই একই কথা, 1 আসবে। তাহলে এটাকে আমরা সূত্রের যদি রূপান্তরিত করি কি হবে? যদি এর পাওয়ার, এ হচ্ছে এখানে যে কোনো বাস্তব সংখ্যা, এই এর পাওয়ার যদি 0 হয়, তার মান আসছে 1। এইভাবে আমরা সূচকের যে রুলস গুলো আছে এগুলো ব্যাখ্যা সহ মনে রাখার চেষ্টা করব, কারণ এগুলো আমাদের বিভিন্ন সমস্যার মধ্যে প্রয়োগ করতে হয়। এবার যদি এরকম হয় মাইনাস চলে আসে এখানে, অর্থাৎ পাওয়ার কমতে কমতে যদি এখানে মাইনাস চলে আসে, আমরা একটু দেখি এবার যে কোন সংখ্যার পাওয়ার ছিল, ধরো 3 এর পাওয়ার ছিল 2, মানে ছিল 3 × 3, 3 এর পাওয়ার 1 মানে ছিল একটা 1, 3 এর পাওয়ার 0 মানে রেজাল্ট হচ্ছে 1। এবার 3 এর পাওয়ার -1, তাহলে কি হবে? বিষয়টা খুবই কমপ্লিকেটেড হয়ে গেল। এখন যদি মাইনাস হয়ে যায়, তো মাইনাস মানেই হচ্ছে, আমরা একটু এখানে চিন্তা করি, মাইনাস মানে হচ্ছে, আমরা যদি 3 কে এইভাবে চিন্তা করি, 2 - 3 লেখা যায়? এটা সমান কি এটা লেখা যায়? যায়। বন্ধুরা তোমরা একটু দেখো, -1 আছে, আমি যদি 2 থেকে -3 করি তাহলে আমি -1 পাচ্ছি। এখানে এই যে -3 করলাম, আমার সূচকের এই ভাগের যে বিয়োগ চিহ্নের এই নিয়মটা অনুযায়ী আমরা যদি এটাকে দেখি এইভাবে, যে 3 এর পাওয়ার হচ্ছে 2 আর 3 এর পাওয়ার হচ্ছে কিউব, তার মানে হচ্ছে এখানে কি ছিল? 3 স্কয়ার মানে 3টা, 3 হচ্ছে দুটো, 3 কিউব, এখানে 3 হচ্ছে 3টে। যদি কাটাকাটি করি কি থাকবে? উপরে 1 থাকবে আর নিচে 3 একটা থাকবে, অর্থাৎ একটা থাকবে। আচ্ছা, যদি আমরা একটু বাড়িয়ে নিই, যদি এখানে 2 থাকতো তাহলে কি হতো? এখানে যদি এবার 2 থাকতো তাহলে কি হতো? তাহলে এখানে আমরা যদি 2 লিখি, তাহলে এখানে আমাকে লিখতে হবে 4। 4 থেকে 2 বাদ দিলে থাকবে হচ্ছে -2। বেশ, এবার এটাকে যদি ভাগের আকারে লিখি, এখানে 4 এর জায়গায় চলে আসবে আমার এখানে 3 এর জায়গায় 4 চলে আসবে। এবার এখানে 3 আছে দুটো আর এখানে 3 আছে চারটে। কাটাকাটি করার পর থাকবে কয়টা? এখানে দুটো থাকবে। যদি কেটে দেই এইভাবে, আমার এখানে 3 থাকবে স্কয়ার দুটো। তাহলে এইটার সমান আমরা কি লিখতে পারছি? 1/3 স্কয়ার। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে মাইনাস থাকার কারণে সেটা কি চলে আসছে? উপরে সব সময় 1 চলে আসছে। এই 1 কিন্তু মনে রাখতে হবে। 1 ডিভাইড অর্থাৎ ভাগ, মাইনাস মানে হচ্ছে এখানে ভাগ হয়ে যাচ্ছে, এই সূত্রের নিয়মে এটা ভাগ হয়ে যাচ্ছে আর পাওয়ারটা নিচে চলে যাচ্ছে, অর্থাৎ 3 স্কয়ার। এইটাকে যদি আমরা এবার সূত্রে রূপান্তরিত করি কি হবে? a এর পাওয়ার যদি -1 হয়, রেজাল্ট হচ্ছে 1 বলো কি হবে? চিন্তা করো, a হবে। বেশ, এইভাবে আমরা কিছু রুলস আমরা এখানে দেখতে পাচ্ছি। আরেকটা রুলস আছে, যদি a এর পাওয়ার m, আচ্ছা আমরা একটু দেখে নিই আরেকটা কোনটা। আচ্ছা সরি, এখানে a b যদি চিন্তা করি, বেস যদি আমার দুটো চলে আসে
তার পাওয়ার যদি m হয় তাহলে কি হবে? তাহলে দেখো a এবং b দুটোরই পাওয়ার হচ্ছে m। তোমরা এই ধরনের সংখ্যা অবশ্যই করেছো, যেমন 2 into 3 ছিল, তার উপরে ছিল স্কয়ার, এটা 7 এ ছিল, 8 এও ছিল, এই ধরনের কাজ তোমরা করেছো। তোমরা লিখেছো 2 স্কয়ার, এটা গুণ করেছো। দেখো 3 দুগুণে 6, তার স্কয়ার, 6 6 36। বেশ, কিন্তু এমনটাও কিন্তু করেছো যে 2 স্কয়ার ছিল, এখানে একটা a ছিল, এখানে একটা a ছিল, তখন কি এটা হবে? তখন কি এটা গুণ হবে? এটা করেছো 2 স্কয়ার, মানে কি 2 দুগুণে এখানে a স্কয়ার আলাদা করেছো, এখানে 2 দুগুণে কত হবে? 4, আর এখানে a স্কয়ার। ওকে, এই যে ভাগটা করে ফেললে তোমরা, দুইজনকে দিয়ে দিলে পাওয়ারটা, এটা কিন্তু তোমরা অভ্যস্ত। জাস্ট সূচকের মধ্যে আমরা একটু দেখতে চাই, যদি বেস দুইটা থাকে এরকম a এবং b, আর পাওয়ার যদি থাকে m, তাহলে আমরা এটাকে আলাদা করে দিতে পারি, a টু দি পাওয়ার m ইনটু b টু দি পাওয়ার m। এইভাবে আমরা আলাদা করে দিতে পারি। এছাড়াও আরো কিছু রুলস তোমাদের আছে, সেটা আমরা আরেকটু পরে পরের ক্লাসে দেখতে পাবো। তো এখন আমরা একটু সমস্যা নিয়ে দেখি যে এই ধরনের রুলস গুলি ব্যবহার করে আমরা কিছু সূচকের, যে তোমাদের বইয়ে কিছু সমস্যা আছে, তার একটা সমাধান করতে চেষ্টা করি। আচ্ছা, এবার দেখো তোমাদের এমন যদি একটা অঙ্ক হয় যে 3b টু দি পাওয়ার -1, তার উপরে আরেকটা -1, এরকম একটা সমস্যা যদি দেওয়া হয়, এটা কিভাবে হবে? আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2 এর সাথে একটা সংখ্যা আছে a, এটা অবশ্যই ধনাত্মক সংখ্যা, এর পাওয়ার হচ্ছে কত? -1। তাহলে আমার এখানে কোন রুলস এর মধ্যে পড়ছে শিক্ষার্থী বন্ধুরা? এটা হচ্ছে এখানে পড়ছে। এটাকে আমরা কি লিখতে পারি? 1/a। তাহলে 2 into 1/a plus 3 into 1/b, এর পাওয়ার চলে যাচ্ছে -1, এটা সামগ্রিক থাকবে। লক্ষ্য করো এখানে লেখাটা যেভাবে হচ্ছে, a এখানে স্কয়ার মাইনাস যাই থাকুক, এইভাবে লিখতে হবে। এটা হচ্ছে বেস বা ভিত্তি, আর এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে সূচক বা পাওয়ার, এটাকে বলা হচ্ছে বেস বা ভিত্তি, আর এটাকে বলা হচ্ছে পাওয়ার বা সূচক। সেখানে মাইনাস হতে পারে, ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, ভগ্নাংশ হতে পারে। ওকে, তাহলে আমরা দেখি এবার যে রেজাল্ট কি আসবে এখানে। তাহলে 2 উপরে গেল গুণ, নিচে a, 3b, উপরে -1। আমরা তো জানি যে লসাগু করলে ab হবে। এবার কি হবে বলতো? এখানে গুণ হবে 2b প্লাস 3a, পাওয়ার হচ্ছে -1। এখন শিক্ষার্থী বন্ধুরা, -1 আবারও দেখতে পাচ্ছি, এই টোটালটাই আমার বেস, এই টোটালটা হচ্ছে আমার, এটা যদি -1 হয়, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছিলাম যে বেস চলে যাচ্ছে নিচে, আর মাইনাসের জন্য হচ্ছে 1/, আর পাওয়ার যা আছে সেটা থাকবে। তাহলে আমাদের রেজাল্ট কি চলে আসবে? এই মাইনাসের জন্য আসছে এখানে ভাগ 1/, এখানে যা আছে তাই, অর্থাৎ 2b plus 3a divided ab। এখানে পাওয়ার 1 আর দেওয়ার প্রয়োজন নেই, এখানে দিতে পারো এই পাওয়ার 1, প্রয়োজন নেই। এখন আমরা তো জানি যে এরকম থাকলে কি হয়, ছোটবেলায় তোমরা করেছো 3, এরকম এটা যদি মূল ভগ্নাংশ হয় তাহলে কি হয়? এখানে 2, এটা হচ্ছে উপরের সংখ্যাটা ঠিক থাকবে, আর নিচের যে ভগ্নাংশটা আছে এটা উল্টে যাচ্ছে, এটা 5 উপরে 3 নিচে, এটা তো তোমরা জানো। এই ধারণাকে কাজে লাগিয়ে আমরা এটাকে করব এবার। তাহলে উপরের ভগ্নাংশ, এটা হচ্ছে মূল ভগ্নাংশের দাগ, এটা হচ্ছে আমার উপরের লব, আর এটা হচ্ছে হর, হরটা উল্টে যাবে। তাহলে কি হবে? 1 ঠিক থাকবে, আর এটা যদি উল্টিয়ে দেই, a b চলে যাবে উপরে, আর 2b প্লাস 3a, অর্থাৎ 1 আর প্রয়োজন নেই লেখার, যেহেতু গুণ করলে একই মান থাকবে। আমরা এটাকে অ্যান্সার ধরতে পারি।
তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে এরকম কিছু সমস্যা সূচকের নিয়ম না জানলে পরে পারা যাচ্ছে না। তো আমি আশা করছি এই ধরনের আরো কিছু সমস্যা তোমাদের বইয়ে আছে, তোমরা প্র্যাকটিস করবে। আরেকটা অঙ্ক আমরা চট করে দেখে নেই। এবার আমরা দেখি যে যদি 2 এর পাওয়ার n+4 minus 4 into n+1 2 এর পাওয়ার n+1 divided by 2, এইরকম যদি একটা সংখ্যা থাকে, রাশি থাকে, তাহলে আমরা কিভাবে এটাকে সমাধান করব? একটু চিন্তা করো বন্ধুরা যে আমরা কিভাবে কাজটা করতে পারি। এখানে দেখো আমার প্লাস আছে, অর্থাৎ আমার এই জিনিসটা এখানে শো করছে, এটাকে আমি এইভাবে লিখতে পারি কিনা? তাহলে আমরা এইভাবে লিখে ফেলি যে 2 এর পাওয়ার n into 2 এর পাওয়ার 4 minus 4 into 2 এর পাওয়ার n into 2 এর পাওয়ার 1, প্লাস থাকার কারণে বেস দুটোকে আলাদা করে দিলাম আমরা প্রথম সূত্র অনুযায়ী। পাচ্ছি। এবার এখানেও সেম কাজটা করব আমরা, 2 এর পাওয়ার n into 2 এর পাওয়ার 1 ডিভাইডেড 2। এবার দেখো যে 2 এর পাওয়ার n আমার এখানে আছে, এখানেও 2 এর পাওয়ার n আছে। বেশ, তো আমরা একটু লিখি 2 4 কত হবে? 2 2 2 2, চারটে। তো চারটা 2 যদি গুণ করি কত হবে? 16 মাইনাস এখানে কত হবে? 4 দুগুণে 8 2 এর পাওয়ার n, আর এখানে 2 এর পাওয়ার n ইনটু, সরি এখানে 2 হবে, এখানে 2 ছিল, এখানে 2 ছিল, তো 4 ডিভাইডেড 2। আমরা যদি এবার দেখি যে 2 এর পাওয়ার n, 2 এর পাওয়ার n যদি আমরা কমন নেই, 2 এর পাওয়ার n যদি কমন নেই, তোমরা একটু দেখে নাও, এই জায়গাটা আমি ভুল করেছিলাম, এখানে 2 হবে, এখানে 2 ছিল, তাহলে 2 থাকলো। তো 2 এর পাওয়ার n যদি কমন নেই, 16 মাইনাস 8, আর নিচে 2 এর পাওয়ার n, আর এখানে 2 দিয়ে আমি যদি 4 কে ভাগ করি হচ্ছে কত? 2। এইটা যেহেতু ইনটু আছে, এটার সাথে এটা কাটা যাচ্ছে, কাটলে আসবে 4, রেজাল্ট 4। তোমাদের বইয়ে এই অঙ্কটা আছে, তোমাদের বইয়ের এই অঙ্কটা আছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছ যে সূচকের নিয়ম ব্যবহার করে একটা জটিল সমস্যা ছিল, এটা আমরা খুব সহজেই সমাধান করে ফেললাম। এখানে যে সূচকের যে রুলস গুলো আছে ওইগুলো তোমরা একটু ভালো করে দেখবে, মনোযোগ দিয়ে দেখবে, তাহলে আশা করছি এই যে প্লাস থাকার কারণে আমরা প্রথম সূত্রকে ব্যবহার করেছি, তারপর এখানেও প্লাস ছিল, আমরা প্রথম সূত্রকে ব্যবহার করেছি, করে এখানে ভাগ, আমরা তো জানি যে ভাগের কাজ তো আমরা জানি, এগুলো করেছি। তারপর কমন নেয়ার বিষয় ছিল, কমন নেয়ার ব্যাপারটা আমরা এখানে করেছি। তো এইভাবে আমরা খুব সহজেই সংখ্যার সূচক জাতীয় যে সংখ্যাগুলো থাকে সমস্যা, এগুলো সমাধান করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা কি কি দেখলাম? সূচক কি, সূচকের পাওয়ারগুলোকে কিভাবে আমরা বিভিন্নভাবে থাকলে পরে সেটা কিভাবে আমরা প্রয়োগ করব, 0 থাকলে কি করব, -1 থাকলে কি করব, আর পাওয়ারগুলো কি এভাবে থাকলে আমরা কিভাবে বিন্যস্ত করব। তো এই সূচকের নিয়মগুলো আমাদের জেনে আমরা কিভাবে কিছু সূচকীয় সমস্যা সমাধান করতে পারি সেই সম্পর্কে আজকে আমরা দেখলাম। তো সবাই ঘরে থাকো, ভালো থাকো, সবার জন্য শুভকামনা।